চিন্তাপরাধ কোনো ইসলামী বই না, তবে মুসলিমদের জন্য লেখা বই। সর্বব্যাপী মিডিয়া প্রপাগ্যান্ডা, প্রথাগত প্রথা বিরুদ্ধতা, সাংস্কৃতিক আগ্রাসন আর আদর্শিক ঔপনিবেশিকতার কালে বইটি যদি মুসলিমদের চিন্তার জট খুলতে কার্যকরী হয়, চিন্তার জগতে অল্প হলেও নাড়া দেয়, তবে সেটা হবে একটা বড় পাওনা। অগাস্টের ৬ তারিখ। দিনটা শুরু হয়েছিল গ্রীষ্মের অন্য ১০টা স্বচ্ছ উজ্জ্বল দিনের মতোই। সকাল ৭টার দিকে বেজে ওঠা পাগলা ঘণ্টির শব্দ ততদিনে অভ্যস্ত হয়ে যাওয়া শহরবাসীর কাছে খুব একটা গুরুত্ব পেল না। আরও কম গুরুত্ব পেল ১ ঘণ্টা পর বেজে ওঠা বিপদ কেটে যাওয়ার সংকেত। কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিতে থাকা শহরটার বাসিন্দাদের কাছে হয়তো অনিশ্চিত বিপদের আশঙ্কায় সময় কাটানো বিলাসিতা মনে হয়েছিল। ঠিক ১৫ মিনিট পর, সকাল ৮টা ১৫তে আকাশের বুকে দেখা দিল এক নিঃশব্দ আলোর ঝলকানি, সাদার চেয়েও সাদা। তার ঠিক পরপর এক বিকট ভোঁতা শব্দ। সহস্র সূর্যের উজ্জ্বলতা নিয়ে আকাশের বুক চিড়ে পূর্ব থেকে পশ্চিমে ছুটে গেল আগুনের সোনালি সন্ত্রাস। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল প্রায় ৩.৫ লাখ মানুষের শহরটা। স্রেফ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল বিস্ফোরণস্থলের ১ মাইলের মধ্যে প্রায় সব কিছু। ইট, কাঠ আর কংক্রিটের পাশাপাশি বিস্ফোরণের প্রচণ্ড আঘাত শহরের অধিবাসীদেরও প্রবল শক্তিতে ছুড়ে দিল এদিক সেদিক। তারপর শহরটাকে গ্রাস করল আগুনের উড়ন্ত ঝড়। বৃদ্ধ বাবার চশমা, নিশ্চিন্ত চোখে পৃথিবীকে দেখতে থাকা আধো আধো বোলের শিশু, সতর্কতার সাথে বাছাই করা খেলার সাজ সরঞ্জামার দোলনা, ২ ঝুটি করা স্কুল ড্রেসের ছোট্ট খুকির হাসি, ক্লাসের দুষ্ট ছেলেটার লাল ব্যাগ, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ স্ত্রীর কথা মনে পড়ায় অন্যমনস্ক যুবক, বারান্দায় দাঁড়িয়ে অন্যমনে পথের কোলাহলের দিকে চেয়ে থাকা ভেজা চুলের তরুণী, অর্ধেক অঙ্ক কষা ব্ল্যাকবোর্ড, সদ্য খোলা অফিসের পেটমোটা ফাইল, ঘাসফুল, প্রজাপতি পাখি, নিমিষেই মুছে গেল সবাই, সব কিছু। সন্ধ্যার দিকে বাড়তে থাকা নদীর পানিতে নীরবে নিঃশব্দে তুলিয়ে গেল অনেকে। আর নৌকায় ওঠানোর জন্য হাত ধরে টানতেই নিচের মাংস উন্মুক্ত করে সরসর করে গ্লাভসের মতো খুলে এলো কারো কারো রক্তপুঁজ মাখানো চামড়া। চুরমার হয়ে যাওয়া হিরোশিমার রক্তমাংসে পিচ্ছিল রাস্তা দিয়ে ইলোমেলো হাঁটতে দেখা গেল জনাবিষাক সৈনিককে। শূন্য চোখের কোটরের নিচে পুড়ে যাওয়া গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে ওদের গলিত চোখ। সম্ভবত বিস্ফোরণের সময় আকাশের দিকে তাকিয়েছিল ওরা। চরম বিধ্বংসী ক্ষমতা নিয়ে ১৯৪৫-এর ৬ অগস্ট হিরোশিমার মাটি থেকে ১৯০০ ফিট ওপরে ৬৪ কেজি ইউরেনিয়াম ২৩৫ নিয়ে বিস্ফোরিত হয়েছিল লিটল বয়, মানব ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধাবস্থায় ব্যবহৃত আণবিক বোমা। লিটল বয়ের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল হিরোশিমার 70% বিল্ডিং। আমেরিকান দাবি অনুযায়ী প্রথম দিনে মৃতের সংখ্যা ৬০ থেকে ৯০ হাজারের কাছাকাছি। জাপানিদের মতে সংখ্যাটা আরও অনেক বেশি। ৩ মাস পর ১৯৪৫-এর ডিসেম্বরের হিসাব অনুযায়ী এই বোমার কারণে নিহতের মোট সংখ্যা ছিল প্রায় ১,৪০,০০০। হিরোশিমা নগর কর্তৃপক্ষ, জাপানের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ছাপানো অ্যাসোসিয়েটেড প্রেসের ২০১৬-এর রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণ পরবর্তী দশকগুলোতে রেডিয়েশনজনিত অসুস্থতায় মৃতদের হিসাবে ধরলে সংখ্যাটা দাঁড়ায় ৩ লক্ষের কাছাকাছি। ৩ দিন পর নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় আণবিক বোমা, ফ্যাটম্যান। ৬ দিন পর ১৯৪৫ সালের ১৫ই অগাস্ট জাপান আত্মসমর্পণ করে। অদ্ভুত ব্যাপারটা হল, অভূতপূর্ব এ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এমন সময় যখন জাপান সম্মানজনক আত্মসমর্পণের পথ খুঁজছিল। ৬ অগাস্টের আগেই আমেরিকান সামরিক গোয়েন্দারা জাপানের পাঠানো কোডেড মেসেজ ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল এবং নিশ্চিতভাবে জানতে পেরেছিল যে সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে জাপান আত্মসমর্পণের চেষ্টা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার ডুয়াইট আইসেনহাওয়ার জাপানের বিরুদ্ধে চালানো সব বিমান হামলার দায়িত্বে থাকা মেজর জেনারেল কার্টিস লি মেই, প্যাসিফিক কমান্ডার ইন চিফ চেস্টার নিমিডস, প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ উইলিয়াম লিহি জাপানের পাঠানো গোপন বার্তা ইন্টারসেপ্ট করার পর আমেরিকান সরকারের কর্মকর্তাদের কাছে পাঠানোর দায়িত্বে থাকা মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কার্টার ক্লার্ক সহ অনেকেই স্বীকার করেছে যে সামরিক দৃষ্টিকোণ থেকে হিরোশিমা ও নাগাসাকির উপর আণবিক বোমা হামলা ছিল অপ্রয়োজনীয়। তবুও সামরিকভাবে অপ্রয়োজনীয় এ হামলার সিদ্ধান্ত নেয় আমেরিকা। বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য, অজেয়, মহাশক্তিধর সুপার পাওয়ার হিসেবে নিজের কর্তৃত্ব পোক্ত করা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব প্রতিহত করা, আণবিক বোমা হামলার মাধ্যমে এক ঢিলে এ ২ পাখি মারার ফন্দি আঁকে আমেরিকা।
আমেরিকার ভূ-রাজনৈতিক হিসাব নিকেশ আর কূটনীতির বলি হতে হয় হিরোশিমা ও নাগাসাকির প্রায় 4 লক্ষ মানুষকে। ক্ষমতার নেশায় বেসামাল, ব্যাপক ও বিস্তৃত আধুনিক হত্যাযজ্ঞের উদ্গ্রীব স্থপতি আমেরিকার এ হামলা শুধু গণহত্যা ছিল না, ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস, সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ। হিরোশিমার বিস্ফোরণের 16 ঘণ্টা পর আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান নিচের বক্তব্য দেয়। 16 ঘণ্টা আগে জাপানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিরোশিমাতে একটি বোমা ফেলেছে মার্কিন বিমান। এই বোমাটি ছিল 20,000 টন টিএনটির চেয়েও বেশি শক্তিশালী। এর আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ইতিহাসের সবচেয়ে বড় বোমা হিসেবে স্বীকৃত ব্রিটিশ গ্র্যান্ড স্ল্যামের চেয়েও প্রায় 2000 গুণ বেশি বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন। 4. ট্রুম্যানের 1150 শব্দের পুরো বক্তব্য জুড়ে বারবার ফুটে ওঠা 3টি বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো। প্রথমত, বিপুল বিধ্বংসী ভীতিকর ধ্বংসক্ষমতা সম্পন্ন মারণাস্ত্র তৈরি ও ব্যবহার করতে পারার গর্ব। দ্বিতীয়ত, অবিশ্বাস্য মাত্রার হত্যাযজ্ঞ আর মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিন্দুমাত্র অনুশোচনার অনুপস্থিতি। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নাম দিয়ে 3.5 লক্ষ মানুষের জলজন্ত একটা শহরকে সামরিক টার্গেট হিসেবে চিত্রিত করা আর বেসামরিক জনগণের পাইকারি খুনের বৈধতা তৈরি। 1946 থেকে গত 73 বছরে আমেরিকা পেশাদারি দক্ষতা আর নির্লিপ্ত নৈপুণ্যের সাথে পৃথিবীজুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যা করেছে প্রায় 20 কোটি মানুষ। 5. নিয়মিত বিরোধীতে চালানো গণহত্যার পর ট্রুম্যানের মতোই একই রকম নির্বিকার আত্মবিশ্বাস আর গর্ব মেশানো আনুষ্ঠানিকতার সাথে ঠিক একই ধরনের বক্তব্য দিয়ে গেছে আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টরাও। ট্রুম্যানের পর আরও 12 জন প্রেসিডেন্ট এলেও বদলায়নি সন্ত্রাসী হামলার পর আমেরিকার দায় স্বীকারের এ মুখস্থ স্ক্রিপ্ট। ধ্বংসের প্রযুক্তির প্রতি প্রায় যৌনায়িত মুগ্ধতা, নির্বিকার অনুশোচনাহীনতা আর নিজস্ব স্বার্থসিদ্ধির সন্ত্রাসকে শান্তি, মানবতা, গণতন্ত্র কিংবা অন্য কোনো আদর্শের নামে চালিয়ে দেওয়া যুগ যুগ ধরে আমেরিকান গণহত্যাকে বিশেষায়িত করে আসছে এই 3টি বৈশিষ্ট্য। গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ আর গুরুতর মানবিক মূল্যের বিনিময়ে নিজের স্বার্থ কেনার সাথে আমেরিকার সম্পর্ক নতুন না। আমেরিকা নামের এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাই হয়েছিল ওইসব স্থানীয় অধিবাসীদের জাতিগত নিধনের মাধ্যমে। কোনো এক বিচিত্র অধিকার বলে ইউরোপ থেকে আসা সাদা মানুষরা যাদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়ে নিজেরা আমেরিকান খেতাব গ্রহণ করেছিল। 1492-এ ক্রিস্টোফার কলম্বাসের অভিযানের সময় থেকে নতুন মহাদেশে ইউরোপিয়ানরা আসতে শুরু করার পরের 400 বছরে মারা যায় প্রায় 80-90% স্থানীয় অধিবাসী। তাদের পাইকারি মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে সাদা ইউরোপিয়ানদের বসবাসের উপযুক্ত হয়ে ওঠে আমেরিকা। লিঙ্কন, জেফারসন, জ্যাকসন, ফ্র্যাঙ্কলিন, আমেরিকান ইতিহাসের মহান সব ব্যক্তিরা রীতিমতো ঘোষণা দিয়ে অংশগ্রহণ করে নতুন মহাদেশ থেকে অসভ্য, বর্বর পশুদের নিশ্চিহ্ন করার পবিত্র দায়িত্ব পালনে। এখনকার মতো তখনও মানুষ মারার উদ্ভাবনী নানা পদ্ধতি নিয়ে মুগ্ধতা ছিল ইউরো আমেরিকানদের। ধর্ষণ, জীবন্ত পোড়ানো, হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা, আলাদাভাবে টার্গেট করে নারী শিশু হত্যার পাশাপাশি তাদের খুন করার প্রিয় পদ্ধতি ছিল এক ধরনের প্রাক আধুনিক জীবাণুযুদ্ধ। রেড ইন্ডিয়ানদের মধ্যে গুটি বসন্ত ছড়িয়ে দেওয়ার জন্য ইউরো আমেরিকানরা তাদের উপহার দিত গুটি বসন্তের রোগীদের ব্যবহার করা কম্বল। মড়ক লেগে সাফ হয়ে যেত গ্রামের পর গ্রাম, গোত্রের পর গোত্র। ভয়ঙ্কর এ রোগ সম্পর্কে একেবারেই না জানা অধিবাসীদের অনেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিত অন্য কোনো এলাকায়, অন্য কোনো গোত্রের কাছে। সাথে নিয়ে যেত গুটি বসন্তের ভাইরাস। চলতে থাকত চেইন রিঅ্যাকশন। আধুনিক আমেরিকান মারণাস্ত্রগুলোর মতোই মানুষ মারায় বিস্ময়কর রকমের কার্যকরী ছিল জীবাণুযুদ্ধের এ কৌশল। মানুষ মারার উদ্ভাবনী কৌশল, নির্লিপ্ত পেশাদারি খুন আর কোনো না কোনো আদর্শের নামে দেয়া অজুহাত সেই একই প্যাটার্ন। একালের গণহত্যার মতো একই গুণে গুণান্বিত ছিল সেকালের গণহত্যাও। নোয়াম চমস্কি একবার বলেছিলেন, আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলা অনেকটা ত্রিভুজের ত্রিভুজাকার হওয়া নিয়ে কথা বলার মতো। আমার জানা মতে আমেরিকা হলো একমাত্র দেশ যা প্রতিষ্ঠিতই হয়েছিল সাম্রাজ্য হবার জন্য। জর্জ ওয়াশিংটন আমেরিকাকে বলেছিলেন সদ্যজাত সাম্রাজ্য। আধুনিক আমেরিকান সাম্রাজ্যবাদ হল আমেরিকার সূচনা লগ্ন থেকে নিরবিচ্ছিন্নভাবে চলা এ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়। 2002-এর বুশ ডক্ট্রিনের সাথে আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামসের 1818 সালের সম্প্রসারণেই নিরাপত্তা বা এক্সপ্যানশন ইজ দ্য পাথ টু সিকিউরিটি তত্ত্বের মৌলিক কোনো পার্থক্য নেই। দুটোর মূল বক্তব্য একই, আমেরিকান সাম্রাজ্যের সম্ভাব্য কোনো প্রতিদ্বন্দ্বী উদয় হবার আগেই তাকে আক্রমণ করা। আগাম যুদ্ধের বা প্রিএমটিভ ওয়ারের এ দর্শন অনুযায়ী 2 শতাব্দীর বেশি সময় ধরে ঘরে বাইরে কাজ করে যাচ্ছে আমেরিকা।
আণবিক গণহত্যার সিদ্ধান্ত নেয়া ট্রুম্যান থেকে শুরু করে শুধু 2016তে মুসলিম বিশ্বে 26,000-এর বেশি বোমা ফেলা আর ড্রোন হামলার মাধ্যমে বিশ্বজুড়ে প্রেসিডেন্সিয়াল ক্রসফায়ার চালানো শান্তিতে নোবেল বিজয়ী শান্তিকামী যুদ্ধাপরাধী বারাক ওবামা পর্যন্ত, ম্যারিলিন মনরোর প্রেমিক আর ভিয়েতনামের কসাই নিপাট ভদ্রলোক জন এফ কেনেডি থেকে শুরু করে পর্ন অভিনেত্রী আর পতিতা প্রেমিক গোয়ার গোবিন্দ ট্রাম্প পর্যন্ত একই সাম্রাজ্যবাদী নীতিতে কাজ করে যাচ্ছে প্রত্যেক আমেরিকান প্রেসিডেন্ট। নাম বদলেছে, মুখ বদলেছে, বদলেছে স্লোগান, কিন্তু বদলায়নি আমেরিকান সাম্রাজ্যবাদের ঠান্ডা মাথায় ধ্বংসযজ্ঞের পলিসি। 3বার পুলিৎজার জেতা আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক, লেখক আর ইরাক যুদ্ধের উৎসাহী সমর্থক থমাস ফ্রিডম্যানের একটা বিখ্যাত উক্তি আছে, বাজার অর্থনীতির অদৃশ্য হাত অদৃশ্য মুঠি ছাড়া অকেজো। ম্যাকডোনাল্ডের ছাড়া ম্যাকডোনাল্ডের ব্যবসার উন্নতি সম্ভব না। ম্যাকডোনাল্ড হল আমেরিকার বিমান বাহিনীর জন্য F-15 ফাইটার বিমান তৈরি করা কোম্পানির নাম। ফ্রিডম্যানের এ উক্তি খুব সুন্দরভাবে মাত্র 2 লাইনে আমেরিকার সাম্রাজ্যবাদের বাস্তবতাকে ফুটিয়ে তোলে। আমেরিকা হল ওই সাম্রাজ্য যার স্থিতিশীলতা ও সমৃদ্ধি তার মাসরিক আগ্রাসন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো মূল্যে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি প্রথম ও শেষ কথা, বাকি সবকিছু ফুটনোট। আমেরিকার জন্য আরও বেশি, বাকি পৃথিবীর জন্য আরও কম। আমেরিকান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অভ্যন্তরীণ নথিতে এ কথাগুলো স্পষ্টভাবে উঠে এসেছে বারবার। যেমন 1948 সালে লেখা একটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের নথির মূল বক্তব্য মোটামুটি এরকম: বিশ্বের তখন মোট সম্পদের অর্ধেক আমাদের হাতে, যদিও আমাদের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার শুধুমাত্র 6%। আমাদের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত এই অসম্যতাকে বজায় রাখা, আর তা করার উপায় হল গণতন্ত্র আর মানবাধিকারের মতো অস্পষ্ট আদর্শিক বুলির কথা ভুলে গিয়ে বল প্রয়োগের বিভিন্ন পন্থার দিকে মনোযোগী হওয়া। বিশ্বজুড়ে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি আর সম্পদের এ তীব্র বৈষম্যকে টিকিয়ে রাখার একমাত্র উপায় এটা। গণতন্ত্র আর মানবাধিকারের মতো ধারণা আমজনতা, রূপলি পর্দা, বক্তৃতার মঞ্চ আর পেপার পত্রিকার জন্য, বাস্তব দুনিয়ার পলিসির জন্য না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার কার্যকলাপের দিকে তাকালে ওপরের কথাগুলোর সত্যতা খুঁজে পেতে কারও সমস্যা হবার কথা না। গণতন্ত্র, মানবাধিকার, বিশ্বশান্তি ইত্যাদি আবোলতাবোল নিয়ে চিন্তা কখনোই আমেরিকার পররাষ্ট্রনীতিকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি। এসব ফাঁকা বুলি সাম্রাজ্যের একনিষ্ঠ প্রজাদের চোখে ঠুলি পরানোই এগুলোর একমাত্র কাজ। এসব অস্পষ্ট আদর্শিক বুলির বদলে আমেরিকান সাম্রাজ্যের নীতি সবসময় নির্ধারিত হয়েছে দুটি মূলনীতি দ্বারা। ক, আমেরিকা এ পৃথিবীর মালিক, পৃথিবীর যে কোনো কোনায় থাকা যে কোনো কিছুর ওপর তাদের অধিকার আছে। খ, আমেরিকা যা করে ভালোর জন্যই করে, নৈতিকতা হলো তাই যা আমেরিকা করে। প্রথম আকিদার উপর ভিত্তি করে যখন যা প্রয়োজন নিজের মনে করে নিয়ে নিয়েছে আমেরিকা। যখন যাকে দরকার মেরেছে, দখল করেছে, ধ্বংস করেছে। যতটুকু প্রয়োজন নিয়ন্ত্রিত দক্ষতার সাথে চালিয়েছে ততটুকু ধ্বংসযোগ্য। সাথে চিরাচরিত আমেরিকান স্বভাব অনুযায়ী দিয়েছে কিছুটা বাড়তিও। দ্বিতীয় আকিদা অনুযায়ী সংঘটিত হবার সাথে সাথেই বৈধতা পেয়ে গেছে আমেরিকার প্রতিটি হত্যাযোগ্য, প্রতিটি ধ্বংসলীলা, প্রতিটি মানবতাবিরোধী অপরাধ উত্তীর্ণ হয়ে গেছে নৈতিকতার মানদণ্ডে। রক্তের গাঢ় লাল স্রোত ধুয়ে মুছে গেছে সাদা সাম্রাজ্যবাদের পবিত্র পানিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার 10,000 ধর্ষিত নারী, 1950-এর জুলাইয়ে নু গানরির ব্রিজের নিচে মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হওয়া 300 নিরস্ত্র কোরিয়ান রিফিউজি, 1961 থেকে 1971 পর্যন্ত 10 বছর ধরে উত্তর ভিয়েতনামে আকাশ থেকে স্প্রে করা 2 কোটি গ্যালন এজেন্ট অরেঞ্জ নামের বিষের প্রভাবে ক্যান্সার সহ বিভিন্ন গুরুতর রোগে ভোগা 30 লক্ষ মানুষ আর মারাত্মকভাবে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়া 1.5 লক্ষ ভিয়েতনামী শিশু, 68 মার্চে সোনমাই গ্রামে 4 ঘণ্টা ধরে চালানো হত্যাযজ্ঞে খুন হওয়া 504 জন নিরীহ গ্রামবাসী, গণধর্ষিত শিশু ও নারী, হত্যা আর ধর্ষণের মাঝে আমেরিকান সেনাদের নেয়া দুপুরের খাবারের বিরতি, একই বছরের শেষ দিকে মেকং ডেল্টায় চালানো স্পিডি এক্সপ্রেস নামের অপারেশনে ঠান্ডা মাথায় খুন করা 9,000 জন গ্রামবাসী, 10 বছরের ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার সন্ত্রাসের বলি হওয়া 20 লক্ষ বেসামরিক নাগরিক, উপসাগরীয় যুদ্ধের সময় অর্থনৈতিক অবরোধের শিকার হয়ে অনাহারে ধুকে ধুকে মরা প্রায় 9 লক্ষ মুসলিম শিশুসহ মোট 17 লক্ষ মৃত ইরাকি 17, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কালে আমেরিকার শান্তিকামী গণতান্ত্রিক সন্ত্রাসের ছোঁয়ায় 10-12 বছরেই বিশ্বজুড়ে সন্ত্রাসী বনে গিয়ে তারপর অতি দ্রুত খুন হয়ে যাওয়া 20 লক্ষের বেশি মুসলিমা, 19। বিচার হয়নি কোনো অপরাধেরই, অপরাধ বলে গণ্যই হয়নি।
দশকের পর দশক ধরে নির্বিকারভাবে আমেরিকা চালিয়ে গেছে তার মানবতাবাদী সন্ত্রাস। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকানদের মুখে প্রায়ই একটা কথা শোনা যেত, র্যাডিক্যাল ন্যাশনালিস্ট। সেই দিনগুলোতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষকে র্যাডিক্যাল ন্যাশনালিস্টদের কবল থেকে রক্ষা করা নিয়ে খুব উদ্বিগ্ন ছিল আমেরিকা। আমেরিকার অস্তিত্বের প্রতি র্যাডিক্যাল ন্যাশনালিস্টরা কেন হুমকি, সেটা নিয়েও শোনা যেত অনেক কথা। কিন্তু র্যাডিক্যাল ন্যাশনালিজম নামের এ দানব আসলে কী ছিল? শাব্দিকভাবে এর অর্থ হয় চরমপন্থী জাতীয়তাবাদ, কিন্তু আমেরিকান সাম্রাজ্যের কাছে র্যাডিক্যাল শব্দের একটা বিশেষ অর্থ ছিল। র্যাডিক্যাল মানে হলো আমাদের কথা শোনে না। আমেরিকার আধিপত্যবাদের বিরোধিতা করা যে কোনো দেশ, দল, গোষ্ঠী কিংবা ব্যক্তি এই সংজ্ঞা অনুযায়ী র্যাডিক্যাল, তার রক্ত হালাল। একইভাবে সাম্রাজ্যবাদের অভিধানে বিশেষ এক অর্থ ছিল আগ্রাসনের। আগ্রাসন মানে প্রতিরোধ। সাম্রাজ্যবাদী লুটপাট, হত্যা, সামরিক অভিযান চালানো আমেরিকা শান্তিকামী, আগ্রাসী না। কিন্তু আমেরিকান আগ্রাসন প্রতিরোধের চেষ্টা যে করে সে অবশ্যই, অতি অবশ্যই আগ্রাসী। স্নায়ুযুদ্ধের সময়কার এই ফর্মুলা আজকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের যুগে প্রায় হুবহু ব্যবহার করা হচ্ছে। শুধু চরমপন্থী জাতীয়তাবাদের জায়গায় বসেছে ইসলামী চরমপন্থা বা র্যাডিক্যাল ইসলাম, আর আগ্রাসনের জায়গায় এসেছে সন্ত্রাস। নিজেদের চিরাচরিত উদ্ভাবনী স্বভাব বজায় রেখে এই নতুন শব্দগুলো দিয়ে আমেরিকা তৈরি করেছে ভালো খারাপ মুসলিমের নতুন নতুন সংজ্ঞাও। মডারেট, ভালো মুসলিম হলো আজ্ঞাবহ মুসলিম, যে আমেরিকাকে ভালো পায়। আমেরিকা যতটুকু মেনে নেবে তার ইসলাম ততটুকুই। আমেরিকা যা পছন্দ করে না সেটা তার কাছে চরমপন্থা, সন্ত্রাস, জঙ্গিপনা। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমেরিকার কাছ থেকে শান্তিকামী, সভ্য, ভব্য খেতাব নিয়ে রাতে নিশ্চিতে ঘুমোতে পারলেই সে খুশি। হাউস নিগার। ডিনার টেবিলের পাশে মনিবের ছুঁড়ে দেয়া ছিটেফোঁটা খাবারের টুকরোর জন্য উদ্গ্রীব চোখে তাকিয়ে থাকা গর্বিত, সাম্রাজ্যপ্রেমী মডারেট কুকুর। আর র্যাডিক্যাল মুসলিম হল আমেরিকার কথা না শোনা দুষ্ট মুসলিম। ওই মুসলিম যে আমেরিকান সাম্রাজ্যবাদ আর সন্ত্রাসবাদকে মেনে নেয় না। ইসলামের বিরুদ্ধে 90 ক্রুসেডে যাহা আমেরিকার দলে, তারা মডারেট, ভালো মুসলিম। যারা আমেরিকান ক্রুসেডের বিরোধিতা করে তারা র্যাডিক্যাল, খারাপ মুসলিম। সাম্রাজ্যবাদের অভিধানে ঠিক করে রাখা আছে শান্তি আর সন্ত্রাসেরও আলাদা সংজ্ঞা। শান্তি হল 7 দশক করে জাতিগত নিধনে লিপ্ত দখলদার ইসরায়েলকে দেয়া সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, আর 2 পবিত্র মসজিদের মাটিতে সামরিক ঘাঁটি তৈরি করা। শান্তি হল হেলফায়ার মিসাইল, ড্রোন ওয়ারফেয়ার, টার্গেটেড কিলিং, এনহান্সড ইন্টারোগেশন আর মানচিত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্ল্যাক সাইট আর মাদার অফ অল বম্বস নামের বিষের প্রভাব। শান্তি হল আবু গুরাইবের সন্তানের সামনে ধর্ষিতা মা, মায়ের সামনে ধর্ষিত কিশোর, মুসলিমদের নগ্নদেহের পিরামিড আর গুয়ান্তা নামর কমলা রঙের জাম্পস্যুট। শান্তি হল 14 বছরের আবির আল জানাবির গণধর্ষণ, হাদিসা, ফাল্লুজা, মসুল, রাক্কা, বামঘুজের বনকবর আর ডিপ্লিটেড ইউরেনিয়ামের ব্যবহারে মুসলিম মায়েদের গর্ভে জায়গা নেয়া বিকৃত ভ্রূণ। শান্তি হল ড আফিয়া সিদ্দিকীর ধর্ষণ, শিকলে ঝুলতে থাকা হাবিবুল্লার নিথর দেহ আর বাগরামে পৃথিবীর বুকে উঠে আসা এক টুকরো নরক। শান্তি হল 83 বার ওয়াটারবোর্ডিংয়ের পর আবু জুবাইদার অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকা দেহ, মুখ দিয়ে বের হওয়া ফেনা। শান্তি হল ধ্বংস, মৃত্যু, অপমান। শান্তি হল কোলাটারাল ড্যামেজ নামের জাদুমন্ত্র। আর সন্ত্রাস তাহলে? সন্ত্রাস হল আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করার যে কোনো চেষ্টা। সন্ত্রাস হল আগ্রাসী আমেরিকার আক্রমণ প্রতিহত করা, প্রাণ বাঁচানোর জন্য দুর্বলের প্রতিরোধ, কারাগারে বন্দির খাটাখাট, ধর্ষিতার চিৎকার, জবাই করা পশুর এলোমেলো ছুঁড়ে থাকা পায়ের আঘাত। আমেরিকার বইতে 9/11-এ 3000 আমেরিকানের মৃত্যু হারাম, আর 73 বছরে 2 কোটি মানুষের খুন আরাম। প্রত্যেক সাম্রাজ্য তার চারপাশে একটা মিথ তৈরি করে, গড়ে তোলে এক ধরনের মিস্টিক। অপরাধের বৈধতা, বিরোধীদের দমন আর সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এটা প্রয়োজন। প্রাচীন মিশরের ফিরাউনরা নিজেদের ঈশ্বর দাবি করত। নতুন ফিরাউনের মুকুট গ্রহণের আগে রীতিমতো অনুষ্ঠান করে উদযাপন করা হতো মানুষের উপর দেবত্বারোপণ। মধ্যযুগের ইউরোপিয়ান রাজা বাদশারা বলতো ঐশ্বরিক অধিকার বলে শাসনের। জাপানের সম্রাটদের মনে করা হতো দেব বংশজাত। নাগাসাকির হামলার পর সম্রাটের কণ্ঠ প্রথমবারের মতো রেডিওতে শুনতে পেরে কান্নায় ভেঙে পড়েছিল অনেক জাপানি। অন্য সব সাম্রাজ্যের মতো আমেরিকাও এই কাজটা করেছে। কিন্তু আমেরিকান সাম্রাজ্যের অন্যত্ব হল তারা এই কাজটা করেছে এক অভূতপূর্ব মাত্রায়। হলিউড, মাস মিডিয়া, একাডেমিয়া আর বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সুশীল সমাজ নামের উচ্ছিষ্টভোগীদের কাজে লাগিয়ে এই মিথ মেকিংকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে আমেরিকা। রূপালী পর্দার জাদু, আমেরিকান বাড়ি-গাড়ি আর নারীর প্রেম ব্রেইন ওয়াশ করেছে প্রায় পুরো পৃথিবীকে। মিডিয়ার মায়াজালে আচ্ছন্ন মানুষ যেন ভুগছে বিচিত্র কোনো সামষ্টিক স্টকহোম সিন্ড্রোমে। নিজেকে আমেরিকা উপস্থাপন করেছে সভ্যতার অনিচ্ছুক ত্রাণকর্তা হিসেবে।
দায়িত্বের ডাকে সাড়া দিয়ে অনিচ্ছা সত্ত্বেও মানবতা আর শান্তির খাতিরে যাকে বারবার হাতে তুলে নিতে হয় অস্ত্র। প্রায় পৌরাণিক ক্ষমতার অধিকারী এই দেবতা কখনো র্যাম্বো, কখনো নানা রঙের পোশাক পরা সুপারহিরো, আর কখনো আমেরিকান স্নাইপারের চেহারায় উপস্থিত হয় হলিউডের পর্দায়। পৌরাণিক দেবতাদের মতো এ দেবতাও এক একবার জন্ম নেয় এক এক রূপে। মিডিয়ার মায়াজাল এমন এক পরাবাস্তব জগতের সৃষ্টি করেছে যেখানে উল্টে গেছে ভালো মন্দের সংজ্ঞা, ঝাপসা হয়ে গেছে বাস্তবতা আর প্রোপাগান্ডার সীমানা। আমরা সবাই এই মিডিয়া মায়াজালের ভেতর ঘুরপাক খাই। মিডিয়া আমাদের শান্তির বুলি মুখস্থ করায়, আমরাও পুনরাবৃত্তি করে যাই তোতা পাখির মতো। সাম্রাজ্যে ঠিক করে দেয়া শান্তির সংজ্ঞা নিয়ে মাথা ঘামাই না। মিডিয়া আমাদের সন্ত্রাসের একটা সংজ্ঞা শেখায়, আমরাও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে উচ্চকণ্ঠ হই, ব্যতিব্যস্ত হই নিন্দা জানাতে। কিন্তু শত শত বছর ধরে চলে আসা পশ্চিমা বিশ্বের মহাদেশীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করা তো দূরের কথা, কিছু বলার চিন্তাও আমরা করি না। মিডিয়া আমাদের শেখায় মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা ও মুক্ত চিন্তার কথা। আমরাও মাথা নেড়ে সাই দেই, কিন্তু আমরা তাকাই না এসব গালভরা বুলির আস্তরণের নিচে থাকা সমকামিতা, উভয়কামিতা, শিশুকামিতা সহ নানা বিকৃতিতে জর্জরিত পশ্চিমা সভ্যতার নোংরা দুর্গন্ধময় দগদগে ঘায়ের দিকে। মুন্সিয়ানির সাথে আমেরিকান প্রচারযন্ত্র এমন এক জগতের সৃষ্টি করেছে যেখানে শব্দগুলো তাদের অর্থ হারিয়ে ফেলে, তারপর ধারণ করে নতুন সব অর্থ সাম্রাজ্যের আদেশ অনুযায়ী। এই জগতে শান্তি অর্থ যুদ্ধ, স্বাধীনতা অর্থ দাসত্ব, আর অজ্ঞতাই হল শক্তি। শব্দ আর ভাষার নিয়ন্ত্রণে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য। মিথ্যার ব্যাসাতিতে গড়া আমেরিকার এ আদর্শিক উপনিবেশ ছাড়িয়ে গেছে তাদের শারীরিক সাম্রাজ্য। সামরিক আগ্রাসনের চেয়েও অনেক বেশি সফলতার সাথে দখল করেছে চিন্তার আগ্রাসনের মাধ্যমে। মানসিক দাসত্বের শিকলে বেঁধে রেখে আমাদের বন্দী করে রেখেছে চিন্তার কারাগারে। আজ মিডিয়ার মায়াজালে আটকা পড়া এমন মুসলিমের অভাব নেই যারা পশ্চিমা বিশ্বের বুদ্ধিমত্তিক গোলামিকে মেনে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বয়ানকে আত্মস্থ করেছে হাসি মনে আর খুশি মনে। আজ আমরা চিন্তা করি, স্বপ্ন দেখি, বেঁচে থাকি সাম্রাজ্যের ব্যাকরণে। কারো ইচ্ছে নেই সম্রাটের টেনে দেয়া চিন্তার সীমানার এক চুল বাইরে যাওয়ার। ইচ্ছে জাগলেও কারণেই সেই স্বাধীনতা। রাজারা বিশ্বাসী না হলেও দুঃখজনকভাবে আমরা প্রজারা অনেকেই পাইকারি খুন আর ধ্বংসের লাইসেন্স দেয়া শান্তি, মানবতা আর গণতন্ত্রের অস্পষ্ট আদর্শিক বুলিতে সাচ্চা বিশ্বাসী হয়ে গেছি। জাহিলিয়ার যুগে কাবার ভেতর থাকা ৩৬০টি মূর্তির মধ্যে প্রধান ছিল মানুষ্য আকৃতির এক বিশাল মূর্তি। শরীরটা গড়া চকচকে রুবি পাথরের, ডান হাতটা স্বর্ণের। হুবাল। উহুদের যুদ্ধের পর এই হুবালের নামে স্লোগান দিয়েছিল কুরাইশ। হুবাল ছিল তাওহিদ ও শিরকের লড়াইয়ে মুশরিকদের বেছে নেয়া প্রতীক। বিশ্বজুড়ে আজও শত শত মিথ্যা ইলাহ উপাসিত হলেও তখনকার মতো এখনও কুফরের শক্তি জড়ো হয় এ যুগের হুবালের পেছনে, যার নাম আমেরিকা। তখনকার মতো এখনও হুবালের বিরোধিতা করা চরম অপরাধ। আমেরিকা নিয়ন্ত্রিত জাতিসংঘের নামে চালানো এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে টু শব্দ করা যাবে না, একটা না, ভাবা যাবে না অর্ধেকটা শব্দ। যা ইচ্ছে করো, যা ইচ্ছে বলো, যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ, যতক্ষণ হুবালকে মানছ, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, ততক্ষণ তোমাকে সহ্য করা হবে। যা করার সিস্টেমের ভেতর ঢুকে করো, কিন্তু কোনোভাবেই সিস্টেমকে বিরোধিতা করা যাবে না। প্রশ্ন করা যাবে না কাঠামোকে, বিশ্ব ব্যবস্থা আর সাম্রাজ্যকে, প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্বকে। আমেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ। অপরাধী বলে বিষয়িত হবার জন্য কিছু করার, এমনকি বলারও প্রয়োজন নেই। সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট। এসব চিন্তা অবৈধ, এসব চিন্তা অপরাধ। যে শরিয়ার উচ্চারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ মানবজাতির উপর ফরজ করেছেন, যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে আমেরিকান বিশ্ব ব্যবস্থার মোকাবেলায় এই শরিয়া বিস্থাপন করাও, কিছু করা না, কিছু বলা না, শুধু এটা চাওয়া অপরাধ। কিছু করার দরকার নেই, বলার দরকার নেই, চিন্তাটাই অপরাধ, থট ক্রাইম।